আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত ইসলাম। সরাসরি যাচ্ছে সেখানে। আরাফাত, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষার্থীরা কি বলছেন সে সম্পর্কে আমাদের জানান। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতন আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন করছেন। ইতোমধ্যেই বেশ কয়েকজন যারা অনশনরত শিক্ষার্থী ছিলেন তাদের মধ্য থেকে ৩ জন অসুস্থ বেশি হয়, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আমাদেরকে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি সেই কর্মসূচির আওতায় তাদের যে কলেজ ক্যাম্পাসের সামনের যে মূল ফটক সেখানে তারা অবস্থান নিয়েছেন। আজ বেলা 12টা 20 মিনিটের কিছুক্ষণ পর তারা মহাসড়কের দুই পাশে বাঁশ দিয়ে অবরোধ করে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। তারা যেমনটি বলছেন যে তাদের দাবি যেটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সেটি এখন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছে, এবং গতকাল শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেই বক্তব্যের পর থেকে সেটিকে প্রত্যাহার করে শিক্ষার্থীরা আরও ফুঁসে উঠেছে। তারা যেমনটি দাবি করছেন তাদের দাবির সপক্ষে তারা যৌক্তিকতা যেমনটি বলছেন যে 7 বিশ্ববিদ্যালয় মিলিয়ে যে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা সেটি তারা পক্ষে নন, বরং তিতুমির কলেজকে বিগত সময়গুলোতে সরকার আশ্বাস দিলেও কিন্তু এটিকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করা হয়নি। তারা বলছেন যে তাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরিধি বেশ বড়, কলেজের পরিধি বেশ বড়, একই সাথে তাদের কলেজের শিক্ষার্থী সংখ্যা প্রায় 30,000 অধিক, যে কারণে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে এবং অতি সত্বর এটিকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার ঘোষণারও দাবি জানিয়েছেন তারা। এবং তাদের দাবি দেওয়া যদি না মানা হয় তাহলে আন্দোলনরত যারা অনশন শিক্ষার্থী রয়েছেন তাদের যদি কিছু হয়ে দেয় তাহলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে যেমনটি জানানো হয়েছে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী সামনের যে সড়কটি রয়েছে মহাখালী আমতলী থেকে গুলশান এক পর্যন্ত সড়কের যে অবরোধ কর্মসূচি সেটি তারা অবস্থান নেবেন। এবং এই মুহূর্তে মূলত জরুরি পরিষেবার আওতাভুক্ত যানবাহন ছাড়া কিন্তু কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা অনেকেই দেখতে পেয়েছি যে তারা পায়ে হেঁটে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছেন, এবং শিক্ষার্থীরা বলছেন সরকার যত দ্রুত তাদের দাবি মেনে নেবেন তত দ্রুত তারা এই আন্দোলন থেকে সরে আসবেন, আর সেটি যদি মানা না হয় তাহলে তাদের এই দাবি দেওয়া অনির্দিষ্টকালের জন্য তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে তিতুমির কলেজের সামনে থেকে তাদের কর্মসূচির সর্বশেষ আপডেট। সরকারি তিতুমির কলেজে শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানছিলাম। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। মুন্সিগঞ্জ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এসব বলেন রিজভী আহমেদ। তিনি বলেন বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্যই দীর্ঘ লড়াই করেছে, ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার নেতাকর্মী। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছে মন্তব্য করে রিজভী বলেন জনগণের কোনো সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ পালন করছে আওয়ামী লীগ। ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেডলাইন এটা দিতে হবে, যে জনগণ মনে করবে যে আমরা 16 বছর যেটা বঞ্চিত হয়েছি, 17 বছর যেটা বঞ্চিত হয়েছি, সেই বঞ্চনার দুঃস্বপ্ন যেন তাদের দূর হয়। এই জন্যই আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না।
এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামী ডিসেম্বর অথবা জুনে জাতীয় নির্বাচনের আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি জানান, মৃত ভোটারদের বাদ দিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এরই মধ্যে 1% ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সারা দেশে 1.5% মৃত ভোটার বাদ পড়লে প্রায় 18 লাখ ভোটার বাদ যাবে বলেও জানান ইসি সানাউল্লাহ। যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে 6টি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় অবতরণ করেছে। সকাল 10:30টার পর ডাইভার্ট ফ্লাইটগুলো পর্যায়ক্রমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসতে শুরু করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ঘন কুয়াশার কারণে রোববার রাত 3:30 থেকে 4:50 পর্যন্ত সময় 6টি যাত্রীবাহী ফ্লাইট বিমানবন্দরে নামতে না পেরে সিলেট ও কলকাতা বিমানবন্দরে যায়। মূলত ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা কমে গেলে উড়োজাহাজ অবতরণে এই সমস্যা হয়। সেজন্য পরিস্থিতি বুঝে ফ্লাইটগুলোকে নিকটস্থ বিমানবন্দরে জরুরি অবতরণ করার নির্দেশ দেওয়া হয়। তাবলিগ জামাতের মুরব্বী মৌলানা জুবায়ের অনুসারী শুরায়ু নেজামের প্রথম পর্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শুরু হলো আজ। বাদ জোহর পাকিস্তানে মৌলানা জিয়াউল হক বয়ান করবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুরের নাসির আহমেদকে সাথে নিয়ে আপেল শারিয়ারের রিপোর্ট। আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। অংশ নিয়েছেন গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, পাবনা, সিলেট সহ 22 জেলার মুসল্লিরা। মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ ঢাকার একাংশের মুসল্লিরাও রয়েছেন। 40টি খিত্তায় ভাগ হয়ে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন তারা। প্রত্যেকবারই আসি, আল্লাহকে রাজি খুশি করার জন্য এখানে আসি। আমরা ঈমান ও আমল শেখার জন্য এখানে আসছি। আল্লাহর দিনকে শিখার জন্য আমরা একমাত্র এখানে আসছি, যাতে শান্তিপূর্ণভাবে সবাই যেন ইজতেমাটা করতে পারে, এই জন্য মুসল্লিদের জন্য 2 পর্ব করা হয়েছে। সাহাবাদের মতন আমাদের জিন্দেগি হয়, তাদেরকে নমুনা মতন আমাদের চলতে হবে। আমাদের মুরব্বীরা বলবেন, দিক নির্দেশনা দিবেন, যেগুলো মেনে পুরা এলাকার মধ্যে, পুরা পাড়ায় মহল্লায় আমরা এই দিনের দাওয়াত পৌঁছায় দেব। 72 দেশ থেকে আসা প্রায় 3000 বিদেশি দ্বিতীয় ধাপেও রয়েছেন ময়দানে। মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন দেশি বিদেশি আলেমরা। বিভিন্ন দায়িত্বশীল যিনারা থাকে মাঠের ভিতর, অর্থাৎ আমরা খিত্তার জিম্মাদার বলে থাকি, যে খিত্তাগুলো থাকে আমাদের, এই খিত্তার জিম্মাদার সাথীদের সাথে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে মুজাকারা হয়েছে, আলোচনা হয়েছে। জোহরের পরে আমাদের পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করবেন এবং আসরের পরেও বয়ান হবে। মাগরিবের পরে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা আহমেদ লার সাহেব বয়ান করবেন। ইজতেমা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনী 5 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। 16টি ওয়াচ টাওয়ার রেখেছি। 16টি ওয়াচ টাওয়ার থেকে আমরা বাইনোকুলারে দেখছি। আমরা সিসি ক্যামেরার আওতায় সমস্ত মাঠটি নিয়ে এসেছি। আমরা মোবাইল পার্টি রেখেছি। আমরা এখানে স্থির ডিউটি রেখেছি, পিকেট ডিউটি রেখেছি, চেকপোস্ট রেখেছি। আমরা ইনশাল্লাহ নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না। 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা। আর দ্বিতীয় পর্বে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের 14, 15 এবং 16 ফেব্রুয়ারি ইজতেমা আয়োজনের কথা রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। বিদ্যা, বাণী ও সুরের দেবীর বন্দনার মাধ্যমে উদযাপিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই দিন শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ ভোজন সহ বিভিন্ন প্রথাও প্রচলিত রয়েছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলাদা বাণীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সাদরিনা খন্দকারের রিপোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা, বাণী ও সুরের প্রতীক দেবী সরস্বতী ধরায় নেমে আসেন। দেবীর কাছ থেকে জ্ঞান, বিদ্যা ও সুরের উৎকর্ষ লাভের আশায় অর্ঘ্য ও অঞ্জলির মধ্য দিয়ে পূজিত হয়েছেন দেবী। দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিদ্যাদেবীর আরাধনায় দিন কাটিয়েছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এদিন হাতেখড়ির মাধ্যমে শিক্ষা জীবনের শুরু হয় শিশুদের। আজকে আমি দেবীর কাছে চেয়েছি আমি যেন ভালো হয়ে পড়াশোনা লেখাটুকু করতে পারি। আমি এইটাই সরস্বতী মার কাছে চেয়েছি, যাতে আমি আরো ভালো করতে পারি, আমার পড়াশোনা যাতে অনেক ভালো হয়। আমি চাই যেন আমি পড়ালেখা করে অনেক বড় হতে পারি, গান শিখে অনেক বড় হতে পারি। বিদ্যার দেবীর আশীর্বাদে জ্ঞান ও সৃজনশীলতার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনে, এমনটাই আশা ভক্তকুলের। আমার বাচ্চারা যেন সুস্থ থাকে এবং সুস্থভাবে তাদের লেখাপড়ার যে ইয়েটা আছে ওটা যেন শেষ করতে পারে। অবশ্যই বিদ্যা চাইবো, আমার মেয়ের জন্য চাইবো, আর আমার জন্যও চাইবো যেন আমি আধ্যাত্মিক জগতে আরও শাস্ত্রগ্রন্থ পড়ে নিজে জ্ঞান অর্জন করতে পারি, যাতে ক্যারিয়ারে আরো প্রসপার করতে পারি, যাতে উন্নতি করতে পারি, সেটাই অবভিয়াসলি চাইছি, বাট স্পেসিফাই করে বলবো না কি চাইছি। বাবুর জন্য চাওয়া হলো লেখাপড়া করে একজন ভালো মানুষ যাতে হতে পারে। প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। সকাল থেকেই ঢল নামে ভক্তদের। হলের মাঠে বিশ্ববিদ্যালয়ের ৭২টি বিভাগ পৃথকভাবে পূজার আয়োজন করে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর হাতিঝিলে স্কুল ছাত্রীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতার 2 যুবক পুলিশের কাছে হত্যা ও ধর্ষণের কথা স্বীকার করেছে। হত্যার পর চালের বস্তায় করে কিশোরীর লাশ হাতিঝিলে ফেলে পালিয়ে যায় তারা। রোববার হাতিঝিল থেকে এই কিশোরীর মরদেহ উদ্ধার করে তার পরিচয় পায় পুলিশ। কিশোরটি দক্ষিণখানে একটি স্কুলে 8ম শ্রেণীর ছাত্রী। কিশোরটি গত 16 জানুয়ারি নিখোঁজ হয়। এরপর 19 জানুয়ারি দক্ষিণখান থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরি করেন। মামলার ঘটনায় তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় একজন সন্দেহজনকে গ্রেফতার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা জানায় এই ঘটনায় রবিন সহ 5 জন অংশ নেয়। তারা অত্যন্ত কৌশলে তার মৃতদেহটিকে তাদের বাসারই একটা যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে, এবং সে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে হাতিঝিলে ডুবাই ফেলে দেয়, লেকে ফেলে দেয়। ন্যূনতম যে সংস্কারগুলো না হলে জাতীয় নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরশুরামের বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন, যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে, সেটা দেশে এবং প্রবাসে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত। গ্রামাঞ্চলে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানো ও প্রাথমিক পর্যায়ে নির্ণয়ের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে পিঙ্ক রিবন প্রকল্প বাংলাদেশ 2025। বেকম্যানস হেনা ফাউন্ডেশন ও আমানা ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে। আকিস বেকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন আজ এক অনুষ্ঠানে এসব কথা জানান। এই প্রকল্পের আওতায় যুক্তরাজ্যের 12 জন সহ বাংলাদেশের স্থানীয় চিকিৎসকদের একটি যৌথ দল গ্রামীণ এলাকায় স্তন ক্যান্সার বিষয়ে কর্মশালা ও প্রশিক্ষণ অধিবেশন পরিচালনা করবেন। বাংলাদেশের যত নারী ক্যান্সারে আক্রান্ত হয় তার মধ্যে শতকরা 19% স্তন ক্যান্সার। বছরে 13,000 নারীর শরীরে নতুন করে এই ক্যান্সার শনাক্ত হয় বলেও জানানো হয় এই অনুষ্ঠানে। নগদে নিবেদিত অর্থনীতির খবর।
সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধি না করে সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও সিরামিক পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BCMEA। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান BCMEA সভাপতি মইনুল ইসলাম। তিনি জানান, সিরামিক শিল্পে গ্যাস ছাড়া অন্য কোনো জ্বালানি ব্যবহারের সুযোগ নেই। নির্দিষ্ট মাত্রার চাপে গ্যাসের সরবরাহে ঘাটতি হলে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সব পণ্য তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। এর ফলে কোম্পানিগুলো আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না থাকা সত্ত্বেও কোম্পানিগুলো গ্যাসের বিল প্রদান করে যাচ্ছে উল্লেখ করে সংগঠনের সভাপতি আরও জানান, বিগত বছরগুলোতে প্রয়োজনীয় গ্যাসের চাপের অভাবে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিশ্ববাজারে নামি দামি কোম্পানি অনেক অর্ডার বাতিল করেছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।